ওকে, গুড ইভিনিং। আজকে আমাদের সেল চ্যাপ্টারের লাস্ট লেকচার, এটাই সম্ভবত লাস্ট লেকচার, সম্ভবত না, এটাই লাস্ট লেকচার হবে। আজকে যে জিনিসটা নিয়ে জাস্ট যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেল অ্যাজ এ চেম্বার, অর্থাৎ সেলের ফাংশনাল সম্পর্কে জাস্ট একটা সেলের জিস্ট বলা হবে। আর কি, আর হচ্ছে সেল থিওরি, অর্থাৎ সেলের ডিসকভারি নিয়ে আলোচনা হবে একটা, আর একটা হচ্ছে সেল থিওরি, অর্থাৎ সেল কীভাবে তৈরি হচ্ছে সেখানে, বা প্ল্যান্টের ক্ষেত্রে কীরকমভাবে সেল কাজ করে, অ্যানিমালের ক্ষেত্রে কীভাবে সেল কাজ করে, সেটা নিয়ে। প্রথম হচ্ছে যে যখন আমরা সেলের একটা জাস্ট জিস্ট যখন আমরা বলবো, অর্থাৎ হোয়াট ইজ সেল, এই কথাটা যখন আমরা বলবো, প্রথম জাস্ট আমাদের মনে যদি এই প্রশ্নটা জাগে যে হোয়াট ইজ সেল, যদি এই প্রশ্নটা প্রথম আমাদের মনে জাগে, তাহলে এর উত্তর আমরা প্রথমে দিয়েছিলাম, একদম প্রথম ফার্স্ট লেকচারে আমরা কি বলেছিলাম, সেল কি, সেল ইজ এ চেম্বার। তাহলে কি বলবো এখানে, ঠিক সেম জিনিস, সেল ইজ এ চেম্বার, সেল ইজ এ চেম্বার। সেল হচ্ছে একটা চেম্বার, ঠিক আছে, চেম্বার তো ঠিক আছে, বাট একটা এটা তো আর সায়েন্টিফিক্যালি ডেফিনেশন হলো না সেল কি। তাহলে যদি সেল কি সায়েন্টিফিক্যালি ডিফাইন করতে হয়, তাহলে আমাদেরকে কী বলতে হবে, সেল হচ্ছে যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, একটা লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হচ্ছে আমাদের সেল। তাহলে সেল কি যদি আমাদের বলতে হয়, সায়েন্টিফিক্যালি যদি বলতে হয়, তাহলে সেল কি, সেল হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এ লিভিং অর্গানিজম, স্ট্রাকচারাল and functional unit of a living organism। একটা লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হচ্ছে একটা লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কি, ফাংশনাল ইউনিট হচ্ছে অ্যাজ এ সেল, ঠিক আছে। এবার তাহলে যে যদি আমাদের সেল মানে একটা অর্গানিজম কত প্রকার হতে পারে, ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। ওকে, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে অ্যাজ এ সেল ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে স্বাধীনভাবে সমস্ত রকম কাজ করতে পারে, নাকি মাল্টিসেলুলার ক্ষেত্রে সেইটা হয়, মানে একটা সেল সমস্ত রকম কাজের জন্য কি উপযোগী। এটা কি কথাটা ঠিক না ভুল? কথাটা অর্ধসত্য। অর্ধসত্য মানে কীরকম, মানে যদি সেলটা হচ্ছে অ্যাজ এ ইউনিসেলুলার সেল হয়, অ্যাজ এ ইউনিসেলুলার সেল, এটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম, যদি ইউনিসেলুলার অর্গানিজম হয়, তাহলে এই সেলটা মধ্যে কি হবে, এই সেলটার মধ্যে সে অক্সিজেনকে ইনপুট করবে, সেখান থেকেই সে কার্বন ডাইঅক্সাইডকে আউটসাইডে বার করবে, ঠিক তেমনভাবে সে ফুডটাকে নেবে, খাবার গ্রহণ করবে, কিন্তু এই সেলই আবার ওয়েস্ট প্রোডাক্টটাকেও কিন্তু সেই বার করবে, ঠিক আছে, সমস্ত রকম জিনিস। আবার এই সেলই কিন্তু ইনভলভ হবে কিসে, রিপ্রোডাকশানে। তাহলে এই একটা সেল ইউনিসেলুলার হওয়ার জন্য একটা সেল সে যেমন আমাদের রেসপিরেশনে হেল্প করছে, ঠিক তেমনভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করছে, ঠিক তেমনভাবে আমাদের হচ্ছে যে রিপ্রোডাকশন, সেই রিপ্রোডাকশানে হেল্প করছে। তাহলে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে এই যে সেল, একটা সেল কিন্তু সমস্ত রকম ফাংশন করতে পারে, মানে ফর ইউনিসেলুলার অর্গানিজম ওয়ান সেল ইজ মাল্টিফাংশনাল, দ্য সেল ইজ মাল্টিফাংশনাল। ফর, এখানে একটা জিনিস লেখো যে ফর ইউনিসেলুলার অর্গানিজম ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে দ্য সেল ইজ মাল্টিফাংশনাল, মাল্টিফাংশনাল সেল, মাল্টিফাংশনাল অর্থাৎ এই যে সেলটা, এই সেলটা মানে কোন সেলটা, যেটা ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে যে সেলটা, সেই সেলটা কি ডিপেন্ডেবল না ইন্ডিপেন্ডেবল, মানে
ডিপেন্ড আর ইন্ডিপেন্ডেন্ট কথাটা এখানে কি শর্তে ব্যবহার করছি, মানে কি হিসেবে ব্যবহার করছি, সেটা হচ্ছে যে সেটা কি স্বাধীনভাবে সমস্ত রকম কাজকর্ম করতে পারে নাকি স্বাধীনভাবে সমস্ত রকম কাজকর্ম করতে পারে না, তার জন্য কোনো স্পেসিফিক কাজকর্ম রয়েছে। অবভিয়াসলি এটা আমি বললাম যে ইউনিসেলুলার যেহেতু অর্গানিজম হলে সে একদিকে যেমন ডাইজেস্টিভ সিস্টেমেরও কাজ করছে, রিপ্রোডাকশনেরও কাজ করছে, আবার অপরদিকে সে কিন্তু রেসপিরেশনও কাজ করছে, অর্থাৎ সে একটা সেল অনেক রকম কাজ করছে, অর্থাৎ এই সেলটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, দিস সেল ইজ ইন্ডিপেন্ডেন্ট। এই সেলটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়, ওকে। বাট মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু স্পেসিফিক সেল অ্যাজ এ কম্বাইন করে একটা সিস্টেম তৈরি করে, এবং সিস্টেম না, প্রথমে অর্গান তৈরি করে। কিছু কিছু সেল, ধরো এইখানে একটা সেল রয়েছে, একটা গুচ্ছ সেল রয়েছে, এই গুচ্ছ সেলগুলো নিয়ে অর্গান তৈরি করলো, কয়েকটা অর্গান মিলিত হয়ে গঠন করলো অর্গান সিস্টেম, ঠিক আছে। তাহলে তার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক সেলের জন্য স্পেসিফিক কাজকর্ম রয়েছে। এইটা হচ্ছে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে সেলের কার্যগত দিক থেকে পার্থক্য, ওকে ঠিক আছে। তাহলে এখানে কি বললাম আমরা, সেল কি, সেল হচ্ছে অ্যাজ এ চেম্বার, যেটা কিনা স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ এ লিভিং অর্গানিজম, একটা লিভিং অর্গানিজমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে সেল হচ্ছে, কোনো একটা সেল যদি থাকে সেটা মাল্টিফাংশনাল হয়, অর্থাৎ সেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। এবার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে সেল সম্পর্কে বলতে গিয়ে প্রথমে যেটা বললাম যে সেলের ডিসকভারি বলতে হবে। ডিসকভার প্রথম কোথায় হয়েছিল, প্রথম কারা ডিসকভার করেন বা ডিসকভারি কোথায় হয়েছিল? প্রথম যিনি ডিসকভার করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক কী করেন, প্রথম যে সেলটা ডিসকভার করেন তিনি সেটা কর্ক সেলে দেখেছিলেন। কর্ক মানে হচ্ছে যে বার্ক, যে ছাল, গাছের ছাল, সেই বার্কে অর্থাৎ ডেড সেলের মধ্যে তিনি, মানে ডেড সেলকে তিনি প্রথম অবজার্ভ করেছিলেন। তাহলে প্রথম যার নামটা লিখব তার নাম হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। ডেড সেলে প্রথম অবজার্ভ করেন অবজার্ভ ইন ডেড সেল সেটা কি, সেটা হচ্ছে কর্ক সেলে তিনি প্রথম সেটাকে দেখেন। পরবর্তীকালে আসেন বিজ্ঞানী লিউয়েনহক। তিনি লিভিং সেলে দেখেন। লিভিং সেলে কার উপরে তিনি দেখেন, তিনি দেখেন মেনলি প্রোটোজোয়ার উপরে তিনি দেখেন। সেটা তিনি পন্ড ওয়াটারে, মানে পুকুরের জলে, এরকম জলাশয়ের মধ্যে তিনি প্রোটোজোয়াকে লক্ষ্য করেন, এবং প্রোটোজোয়াকে লক্ষ্য করে তিনি প্রথম লিভিং সেলের উপরে তিনি দেখেন। তিনি এই বিজ্ঞানী লিউয়েনহক কিন্তু অ্যান্টনি ভন লিউয়েনহক তিনি আরবিসিকেও প্রথম অবজার্ভ করেছিলেন, ওকে। তাহলে জাস্ট তারপরে যার নাম আসবে সেটা হচ্ছে কি বিজ্ঞানী লিউয়েনহক, লিউয়েনহক, HOCK। বিজ্ঞানী লিউয়েনহক ফার্স্ট অবজার্ভিং লিভিং সেল এবং তিনি এটা কোথায় দেখেন, ইনটু পন্ড ওয়াটার, মানে জলাশয়ের জলে প্রোটোজোয়াকে মেনলি তিনি দেখেন অ্যাজ এ লিভিং সেল রূপে। এবং তিনি, মানে মোদ্দা কথা হচ্ছে ডিসকভারি প্রথম করেন হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। তিনি কি করেন, তিনি যেটা দেখেন কর্ক সেল, সেটা হচ্ছে অ্যাজ এ ডেড সেল। বাট পরবর্তীকালে লিউয়েনহক তিনি লিভিং সেলের ওপর লিভিং অর্গানিজমের সেলকে তিনি অবজার্ভ করেন, এবং সেটাকে দেখে তিনি বলেন, মানে সেলের স্ট্রাকচারটা কেমন, তিনি সেটাকে আইডেন্টিফাই করেন। পরবর্তীকালে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আমাদের আবিষ্কার হয়, ফার্দার ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে সেলের যে ডিটেল স্ট্রাকচার, সেলটা কেমন দেখতে, আউটসাইডে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যে সেল ওয়াল প্রেজেন্ট রয়েছে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যে সেল মেমব্রেন রয়েছে, শুধুমাত্র সেল ওয়াল নেই, এবং তাদের ইন্টারনাল স্ট্রাকচার কেমন, তার ভিতরে কী কী অর্গানেল রয়েছে, সেই সমস্ত কিছু ডিটেল স্ট্রাকচার পরবর্তীকালে ইলেকট্রন মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হয় তখন সেটা ফার্দার ডিসকভার এবং ফার্দার সেটা নিয়ে আলোচনা হয়। তাহলে জাস্ট সেই কথাটা লিখে নিই, আফটার ডিসকভার অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ আফটার ডিসকভার অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে
detailed structure of cell observed. ওকে, তাহলে এখানে চ্যাপ্টার এই স্লাইডটা কি বললাম, এই স্লাইডটাই আমরা বললাম যে সেল কি যদি আমাদের বলতে হয়, আমরা প্রথম যে লেকচারে যেমন বলেছিলাম সেল ইজ এ চেম্বার, এখানেও ঠিক সেম জিনিসই বলবো, সেল ইজ এ চেম্বার যেটা আউটার এনভায়রনমেন্ট থেকে ইনার এনভায়রনমেন্টকে পৃথক করে রাখে। ওকে, তাহলে তারপরে যদি এটা সাইন্টিফিক্যালি বলা হয় তাহলে বলতে হবে কি ইট ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এ লিভিং অর্গানিজম। একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে, যেমন যদি অ্যাজ এ ইউনিসেলুলার অর্গানিজম হয় তাহলে তার ক্ষেত্রে সে সমস্ত রকম কাজকর্ম করছে, অর্থাৎ সেলটা তার ক্ষেত্রে মাল্টিফাংশনাল কাজকর্ম করছে, অর্থাৎ সেল সেখানে ইন্ডিপেন্ডেন্ট। বাট যদি এটা ইউনিসেলুলার না হয়ে মাল্টিসেলুলার অর্গানিজম হতো, মাল্টিসেলুলার অর্গানিজম হলে সেই কিছু কিছু সেল একত্রে অংশগ্রহণ করে কি গঠন করতো, একটা অর্গান গঠন করতো, কতগুলো অর্গান একত্রিত হয়ে গঠন করতো কি অ্যাজ এ অর্গান সিস্টেম, অর্থাৎ পার্টিকুলার অর্গান সিস্টেম পার্টিকুলার কাজ করতো। তার মানে পার্টিকুলার অর্গান সিস্টেম যেহেতু পার্টিকুলার কাজ করতো, তার মানে পার্টিকুলার সেলেরও একটা নির্দিষ্ট পার্টিকুলার কাজ কিন্তু সেখানে রেসপন্সিবল থাকতো, সেই সেলটা কেবলমাত্র সেই কাজটাই করতো, অন্য কাজ করতো না, অর্থাৎ সেক্ষেত্রে সেটা ডিপেন্ডেবল হতো মাল্টিসেলুলারের ক্ষেত্রে। ওকে, তারপরে যেটা আছে হচ্ছে সেলের ডিসকভারি। সেলের প্রথম ডিসকভারি যিনি করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম ডেড সেলের মধ্যে তাদেরকে প্রথম দেখেন কি ডেড সেল, কর্ক সেলের উপর তিনি প্রথম অবজার্ভ করেন এবং তিনি প্রথম সেলকে ডেড সেল অর্থাৎ কর্ক সেলের উপর তিনি দেখেন। পরবর্তীকালে বিজ্ঞানী লিওয়েনহক তিনি মেনলি প্রোটোজোয়ার উপরে দেখেন, যেটা পন্ড ওয়াটারে তিনি দেখতে পান, এছাড়া আরবিসির উপরও তিনি দেখেন, অর্থাৎ তিনি লিভিং সেলের উপর দেখেন। এবার পরবর্তীকালে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়, এই ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে সেলের ফার্দার ডিটেল স্ট্রাকচার নিয়ে আলোচনা হয় এবং ফার্দার ডিটেল স্ট্রাকচার নিয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে যে তার সেলের মধ্যেকার মানে সেল দেখতে কেমন, অর্থাৎ বাইরে কেমন, তার আউটার লেয়ার কেমন, ইনার লেয়ার কেমন, সেই সমস্ত বা তার ভেতরে যে অর্গানেল যেগুলো আমরা পড়লাম এতগুলো লেকচার রূপে যেগুলো পড়েছিলাম, সেই ডিটেল স্ট্রাকচারটা কবে পাওয়া গেছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে। এবার যেটা আসবে সেটা হচ্ছে যে সেল থিওরি, অর্থাৎ সেল থিওরি মানে কি, দুজন বিজ্ঞানীর নাম বলবো, একটা হচ্ছে বিজ্ঞানী স্লেইডেন এবং একজন বিজ্ঞানীর নাম হচ্ছে সোয়ান। বিজ্ঞানী স্লেইডেন এবং বিজ্ঞানী সোয়ান তারা প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের ওপরে তারা পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করে তারা জাস্ট একটা সেলের মানে সেলটা কেমন দেখতে, অর্থাৎ সেল কি থেকে তৈরি হয়, সেলের স্ট্রাকচার কেমন, সেইটা সম্পর্কে তারা কিছু মন্তব্য করেছিলেন, অর্থাৎ তারা তাদের নিজেদের থিওরিকে তারা প্রকাশ করেছিলেন, সেইটা নিয়ে বলা হবে। ঠিক আছে, এটা হয়েছে। ওকে, এবার আসছে যেটা হচ্ছে সেল থিওরি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেল থিওরি। সেল থিওরি প্রথম যার কথাটা বলবো সেল থিওরি বলতে গিয়ে তার নাম হচ্ছে বিজ্ঞানী স্লেইডেন। SCHLEIDEN। বিজ্ঞানী স্লেইডেন কি করেন, বিজ্ঞানী স্লেইডেন ছিলেন একজন জার্মান বোটানিস্ট। তিনি কে ছিলেন, তিনি ছিলেন একজন জার্মান বোটানিস্ট। তিনি কত খ্রিস্টাব্দে, 1838 খ্রিস্টাব্দে তিনি প্রথম পর্যবেক্ষণ করেন। 1838 খ্রিস্টাব্দে তিনি প্রথম পর্যবেক্ষণ করেন, কি পর্যবেক্ষণ করেন, তিনি পর্যবেক্ষণ করেন প্ল্যান্ট সেলের ওপরে। তিনি এক্সপেরিমেন্ট করেন অন প্ল্যান্ট সেল। তিনি প্ল্যান্ট সেলের ওপরে এক্সপেরিমেন্ট করেন এবং প্ল্যান্ট সেলের ওপরে এক্সপেরিমেন্ট করে তিনি দেখেন যে প্ল্যান্ট সেলের বাইরের একটা আউটার লেয়ার রয়েছে যেটা পরবর্তীকালে সেল ওয়াল নামকরণ হয়। ঠিক আছে, এই সমস্ত কিছু তিনি এক্সপেরিমেন্ট করেন এবং এক্সপেরিমেন্ট করার পরে তিনি যেটা প্রপোজ করেন, অর্থাৎ তিনি যেটা ব্যক্ত করেন, তিনি যেটা বলেন সেটা হচ্ছে এই প্ল্যান্ট সেল মেড আপ অফ every plant is made up of plant cell। তিনি যেটা প্রপোজ করেন, অর্থাৎ এক্সপেরিমেন্ট করেন প্ল্যান্ট সেলের ওপরে এবং প্ল্যান্ট সেলের ওপরে এক্সপেরিমেন্ট করার পরে তিনি যেটা প্রপোজ করেন
তিনি প্রপোজড করেন কি এভরি প্ল্যান্ট is made up of plant cell. ওকে, বোঝা গেল? এটা তিনি প্রপোজ করেন বিজ্ঞানী স্লেডেন। তিনি কে ছিলেন? বিজ্ঞানী স্লেডেন ছিলেন এজ এ জার্মান বোটানিস্ট। যেহেতু বোটানিস্ট থেকে বোঝা যাচ্ছে যে এটা তিনি কি নিয়ে আলোচনা করবেন, অবভিয়াসলি প্ল্যান নিয়ে আলোচনা করবেন। 1838 খ্রিস্টাব্দে তিনি এক্সপেরিমেন্ট করেন প্ল্যান্ট সেলের ওপরে এবং তিনি প্রপোজ দেন, মানে তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে যে মানে পরীক্ষা নিরীক্ষার পরে তিনি যে কনক্লুশনে আসেন বা তিনি যে কমেন্ট করেন সেটা হচ্ছে কি এভরি প্ল্যান্ট ইজ মেড আপ অফ প্ল্যান্ট সেল। প্রত্যেক প্ল্যান্ট সেল দ্বারা গঠিত। ওকে, এর পরবর্তীকালে যে বিজ্ঞানীটার নাম আসে তিনি হচ্ছেন ব্রিটিশ জুওলজিস্ট, তার নাম হচ্ছে যে সোয়ান, SCHWAN। মানেটা মনে হচ্ছে SCHWAN। বিজ্ঞানী সোয়ান কি করেন? বিজ্ঞানী সোয়ান কে ছিলেন? বিজ্ঞানী সোয়ান ছিলেন একজন ব্রিটিশ জুলজিস্ট। কে ছিলেন? ব্রিটিশ জুলজিস্ট কথাটা থেকে কি মাথায় আসছে? তিনি অ্যানিম্যাল সেল নিয়ে আলোচনা করবেন না প্ল্যান্ট সেল নিয়ে আলোচনা করবেন? অবভিয়াসলি অ্যানিম্যাল সেল নিয়ে আলোচনা করবেন। তিনি পরীক্ষা নিরীক্ষাটা যবে চালু করেন সেটা হচ্ছে 1839 খ্রিস্টাব্দে তিনি পরীক্ষা নিরীক্ষা চালু করেন এবং তিনি এক্সপেরিমেন্ট করেন কিসের উপরে? অন অ্যানিম্যাল সেল। এক্সপেরিমেন্ট অন অ্যানিম্যাল সেলের উপরে তিনি এক্সপেরিমেন্ট করেন। ওকে, এবং অ্যানিম্যাল সেলের উপরে এক্সপেরিমেন্ট করে এও ঠিক তেমনি তিনি বলেন যে তার বাইরে একটা কভার দ্বারা গঠিত, যেটা পরবর্তীকালে মেমব্রেন রূপে মানে আফটার সার্টেন টাইম সেটা মেমব্রেন রূপে পরিচিতি পায়, মানে মেমব্রেন রূপে সেটা ব্যক্ত হয়। ওকে, এবং সব কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে যেমন সেল ওয়াল বলেছিলেন তেমন মেমব্রেন বললেন। এবং তিনি বলেন যে অ্যানিম্যাল সেলের মতো এই প্ল্যান্ট সেলের মতো বিজ্ঞানী সোয়ান স্লাইডেন যেটা বলেছিলেন যে প্ল্যান্ট সেলে যেমন একটা শক্ত বা হার্ড লেয়ার থাকে বাইরে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেই হার্ড লেয়ারটা প্রেজেন্ট থাকে না। সমস্ত কিছু তিনি বলেছিলেন, কারণ এই তথ্যটা তিনি 1838 খ্রিস্টাব্দে বলে দিয়ে গেছেন। 1839 খ্রিস্টাব্দে ওই সমস্ত জিনিসটা তার কাছে সামনে রয়েছে, সেইটা দেখে উনি বলেছেন। মানে দুটোর মানে ইনি অ্যানিম্যাল সেলের উপর তো পরীক্ষা নিরীক্ষা করেছেনই, তাছাড়াও তিনি প্ল্যান্ট সেলের কথাটাও কিছুটা বলেছেন। যাই হোক, এবার ইনি যেটা অ্যানিম্যাল সেল সম্পর্কে যিনি বলেন, ইনিও ঠিক সেম জিনিসই বলেন, এভরি অ্যানিম্যাল ইজ মেড আপ অফ অ্যানিম্যাল সেল। এভরি অ্যানিম্যাল ইজ মেড আপ অফ অ্যানিম্যাল সেল, মানে প্রত্যেকটা অ্যানিম্যাল কিন্তু অ্যানিম্যাল সেল দ্বারা গঠিত। ঠিক আছে, এবার এদের দুজনের যে কম্বাইন ফর্ম তিনি মানে যেটা দেখেন আর কি বা যেটা বলেন সেটা কি? সেটা হচ্ছে যে অল লিভিং অর্গানিজম মেড আপ অফ সেল অ্যান্ড ইটস প্রোডাক্ট। অল লিভিং অর্গানিজম মেড আপ অফ সেল অ্যান্ড ইটস প্রোডাক্ট, এদের যে কম্বাইন ফর্ম যেটা আর কি, অর্থাৎ এক্স্যাক্ট সেল থিওরি যেটা, সেল থিওরি অফ স্লেডেন অ্যান্ড সোয়ান যেটা আসে, সেল থিওরি অফ SCHLEIDN and SCHWANN। এদের যে সেল থিওরিটা, অ্যাকচুয়াল যে সেল থিওরিটা এটা কম্বাইন্ড রূপে যেটা বলেন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে এভরি অর্গানিজম ইজ মেড আপ অফ সেল অ্যান্ড ইটস প্রোডাক্ট। অর্গানিজম বলতে কি? অর্গানিজম বলতে তারা বলেন প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেল। ওকে, এভরি অর্গানিজম ইজ মেড আপ অফ সেল অ্যান্ড ইটস প্রোডাক্ট। তারা কি বলেন? এভরি অর্গানিজম is made up of cell and its product। সেল দ্বারা গঠিত এবং প্রোডাক্ট দ্বারা গঠিত। বোঝা গেল? এবার একটা জিনিস, এতক্ষণ ধরে যে বললাম জার্মান বোটানিস্ট 1838 খ্রিস্টাব্দে প্ল্যান্ট সেলের উপর এক্সপেরিমেন্ট করেন, তিনি বলেন প্ল্যান্ট সেল এই এভরি প্ল্যান্ট সেল দ্বারা গঠিত। ব্রিটিশ জুওলজিস্ট তিনি 1839 খ্রিস্টাব্দে অ্যানিম্যাল সেলের উপর তিনি অবজারভেশন করেন। এছাড়া তিনি প্ল্যান্ট সেলকেও তিনি দেখেন, দুটোকে কম্পোজ করে তিনি বলেন যে না প্ল্যান্ট সেল দ্বারা যেমন গঠিত, অ্যানিম্যাল সেল দ্বারা গঠিত। এর ক্ষেত্রে তিনি বলেন বাইরে এটা মেমব্রেন দ্বারা গঠিত। উনি যেটা বলেছিলেন যে এছাড়া তিনি এই যে সেল মানে প্ল্যান্ট সেল সম্পর্কে তিনি এই যে বলে গেছিলেন, কম্পোজ করে গেছিলেন, সেটাকে তিনি আরেকবার দেখেন, দেখে তিনি বলেন যে প্ল্যান্টের ক্ষেত্রে সেটা সেল ওয়াল দ্বারা, মানে প্ল্যান্টের বাইরে সেটা সেল ওয়াল
রয়েছে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে যেটা সেল মেমব্রেন রয়েছে, পরবর্তীকালে যেটা সেল ওয়াল যে স্ট্রাকচারটা সেটা সেল ওয়াল অ্যাজ এ নামকরণ হয় পরে, সেল মেমব্রেন যে স্ট্রাকচারটা সেটা সেল মেমব্রেন অ্যাজ এ নামকরণ হয় পরে, বাট বলে গেছিলেন এরাই, ঠিক আছে। এবার তারপরে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এনারা তো তাদের তত্ত্বটা দিয়ে গেলেন, এদের থিওরিটা দিয়ে গেলেন, কিন্তু একটা ড্রব্যাক এসে যায়। ড্রব্যাক মানে কি? ড্রব্যাক মানে হচ্ছে এদের সেল থিওরিটা একটা কথা ব্যক্ত করতে পারে না। সেটা হচ্ছে যে আমরা প্রথমেই বলে দিলাম এই অ্যাজ এ সেল, এই সেলটা তৈরি হচ্ছে, এই সেলটা প্ল্যান্ট সেল, এই প্ল্যান্ট সেলটা থেকে আমার প্ল্যান্ট তৈরি হবে। এইটা হচ্ছে অ্যাজ এ অ্যানিম্যাল সেল, এই অ্যানিম্যাল সেল থেকে আমাদের অ্যানিম্যালটা তৈরি হবে। বাট কিন্তু এই প্ল্যান্ট সেলটা কোত্থেকে আসছে বা এই অ্যানিম্যাল সেলটা কোত্থেকে আসছে সেইটা তারা ব্যক্ত করতে পারেনি। অর্থাৎ প্ল্যান্ট সেলের উৎপত্তি কোথা থেকে, একদম প্রাইমারি প্রথম অবস্থায় প্ল্যান্ট সেল কোত্থেকে এসছে, বা নতুন যে প্ল্যান্ট সেলটা তৈরি হচ্ছে সেটা কোত্থেকে তৈরি হচ্ছে, বা নতুন যে অ্যানিম্যাল সেলটা তৈরি হচ্ছে সেটা কোত্থেকে তৈরি হচ্ছে, সেইটা কিন্তু এদের সেল থিওরি ব্যক্ত করতে পারেনি। অর্থাৎ এদের সেল থিওরির ড্রব্যাক হচ্ছে যে সেলটা প্রডিউস হচ্ছে কোথা থেকে সেইটা তারা ব্যক্ত করতে পারেনি। তাহলে এদের ড্রব্যাক কি? ড্রব্যাক অফ সেল থিওরি ড্রব্যাক হচ্ছে যে ড্রব্যাক কি? ডু নট এবেল, তারা ব্যক্ত করতে পারেনি, ডু নট এবেল টু সে হাউ সেল অ্যারাইভ, সেল কি করে আসছে, সেল কি করে আসছে সেটা তারা ব্যক্ত করতে পারেনি। বোঝা গেল? এবার তার জন্য যে বিজ্ঞানী আছেন, বিজ্ঞানী রুডলফ ভিরচো, RUDLOF, রুডলফ ভিরচো, VIRCHOW, তিনি কি করেন? তিনি হচ্ছে 1855 খ্রিস্টাব্দে তিনি এটা ব্যক্ত করেন বা তিনি এটা বলেন তাদের ভাষায়, সেটা হচ্ছে যে ওমনিস সেলুলাই সেলুলা, যার মানে হচ্ছে এটা যে একটা সেল তার প্রি এক্সিস্টিং সেল মানে কি? যেমন সেল ডিভিশন হয়ে যেমন তৈরি হচ্ছে, একটা সেল ডিভিশন হচ্ছে প্রাইমারি সেল থেকে আমার সেকেন্ডারি সেল তৈরি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের প্যারেন্ট সেল থেকে অফস্প্রিং সেল তৈরি হচ্ছে। উনি ওই কথাটাই বলেন যে একটা সেল আসছে তার প্রি এক্সিস্টিং সেল থেকে, আগে থাকা যে সেল সেই সেলটা ডিভিশন হয়ে এটা তৈরি হচ্ছে। সেটা কে বলেন? বিজ্ঞানী রুডলফ ভিরচো। এবার যেটা বলবো, বিজ্ঞানী রুডলফ ভিরচো তিনি বলেন অল সেল অ্যারাইভ ফ্রম হিজ প্রি এক্সিস্টিং সেল। তাহলে এটা হলো সেল থিওরির ব্যাপারটা হলো। এবার নিউ মডার্ন যেটা সেল থিওরি সেটা হচ্ছে কি? কে বলেন? বিজ্ঞানী রুডলফ ভিরচো। এবার যেটা বলবো সেটা হচ্ছে মডিফাইড সেল থিওরি। কি নাম এটা? এটা হচ্ছে মডিফাইড সেল থিওরি। মডিফাইড সেল থিওরি। মডিফাইড সেল থিওরির প্রবক্তাকে? প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী রুডলফ ভিরচো বললাম। রুডলফ কত খ্রিস্টাব্দে তিনি এটা করেন? তিনি এটা বলেন হচ্ছে 1855, 1855 খ্রিস্টাব্দে তিনি এটা বলেন। এবং এই সেল থিওরি থেকে কি অ্যাকচুয়ালি তিনি কি বলেন? তিনি বলেন হচ্ছে এটা যে ওর যে ড্রব্যাক যেটা ছিল, সেল কোত্থেকে আসে তারা বলতে পারেনি। তিনি এটা বলেন এই যে দুটো সেল, এই একটা সেল এটা হচ্ছে প্রি এক্সিস্টিং সেল, এই সেলটা যখন ডিভিশন হয়ে দুটো তার অফস্প্রিং সেল তৈরি করছে, ঠিক আছে? এইগুলো কি? এইগুলো হচ্ছে তার অফস্প্রিং সেল, অর্থাৎ তার অপত্য সেলটা তৈরি হচ্ছে তার প্রি এক্সিস্টিং কিন্তু সেল থেকে, এটাই তিনি বলেন। এবং মডিফাইড হওয়ার পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে অল সেল ইজ মেড আপ অফ হিজ প্রি এক্সিস্টিং সেল। এটা হচ্ছে মডিফিকেশনের পরে অল সেল ইজ মেড আপ অফ প্রি এক্সিস্টিং সেল। ওকে,
আর কি সেকেন্ড পয়েন্ট যেটা ওনারা যেটা বলে গেছিলেন সেটাই, যে অল অর্গানিজম আর মেড আপ অফ সেল অ্যান্ড ইটস প্রোডাক্ট। is made up of cell and its product। তাহলে এই যে পার্টটা হচ্ছে কমপ্লিট সেল থিওরি, অর্থাৎ যে কোনো সেল, অল সেল ইজ মেড আপ অফ প্রি এক্সিস্টিং সেল, তার প্রি এক্সিস্টিং সেল থেকে যে কোনো নতুন সেল তৈরি হবে, এবং অল অর্গানিজম ইজ মেড আপ অফ সেল অ্যান্ড ইটস প্রোডাক্ট, যে কোনো অর্গানিজমই সেল দ্বারাই গঠিত হবে অথবা তার প্রোডাক্ট দ্বারা গঠিত হবে। এইটাতে স্লেডেন এবং সোয়ান কম্বাইন লুপের সেকেন্ড পয়েন্টটা বলে গেছিলেন, বাস ফার্স্ট পয়েন্টে ছিল এদের ড্রব্যাক। সেই ফার্স্ট পয়েন্টটা কে বললেন, সেটা হচ্ছে বিজ্ঞানী রুডলফ ভিরচো। এবং আরেকটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে যে এইটা তাদের কথা অনুসারে, মানে তাদের ভাষা অনুসারে এটা কেমন কি ছিল, omnis cellula e cellula, omnis cellula e cellula, omnis cellula e cellula, যার মানেটা হচ্ছে এটাই, অল সেল ইজ মেড আপ অফ প্রি এক্সিস্টিং সেল, অল সেল ইজ মেড আপ অফ প্রি এক্সিস্টিং সেল, যেটা তাদের ভাষায় তিনি বলেছিলেন omnis cellula e cellula। ওকে, এবার একটা জিনিস, যে এইটা তো পুরোপুরিভাবে সেল থিওরি নিয়ে মোটামুটিভাবে সেল শেষ হলো, বাট কিন্তু এর পরেও এর একটা এক্সেপশান থেকে যায়। সেই এক্সেপশানটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে আমাদের ভাইরাস কিন্তু অ্যাজ এ ডেড স্ট্রাকচারও নয়, আবার লিভিং স্ট্রাকচারও নয়, তাই সেক্ষেত্রে তার সেলের এক্সিস্টেন্স এর সঙ্গে কিন্তু ম্যাচ খাবে না। তাহলে এর যেটা এক্সেপশান, সেই এক্সেপশান হচ্ছে ভাইরাস হচ্ছে অ্যাজ এ নন লিভিং স্ট্রাকচার, বা মানে মিডওয়ে বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। তাহলে এর এক্সেপশান যেটা, জাস্ট একটা এক্সেপশান বলে লিখে রাখো, এক্সেপশান কি, এক্সেপশান হচ্ছে আমাদের ভাইরাস। যে ভাইরাস হচ্ছে মিডওয়ে বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। লিভিং এবং নন লিভিংয়ের মধ্যেকার একটা অংশ হচ্ছে আমাদের ভাইরাস। সেই কারণে এটা কিন্তু এই সেল দিয়ে, বা সেলের এক্সিস্টেন্স বা সেলের যে স্বরূপ, সেটা দিয়ে ব্যক্ত করা যাবে না। তাহলে এতদূর পর্যন্ত ছিল মোটামুটিভাবে আমাদের সেলের যে আউটসোর্স বা সম্পূর্ণরূপে লেকচারটা। এবার এর মধ্যে যদি কিছু বাদ পড়ে থাকে বা কিছু যদি জানার থাকে, টেক্সট করতে পারো, মেসেজ করতে পারো। জাস্ট এবার কয়েকটা জিনিস, 10টা-12টা মতো প্রশ্ন আছে, যে প্রশ্নটা গত কিছুদিন আগে যে প্রশ্ন করেছিলাম সেটারই কন্টিনিউয়েশন এটা। ওই জাস্ট প্রশ্নগুলো শেষ করলেই এই চ্যাপ্টারের মোটামুটিভাবে শেষ হবে। সেই নেক্সট প্রশ্নগুলো হচ্ছে এবার হবে। দেখো, এবার প্রশ্নগুলো নিয়ে বলা হচ্ছে। এই প্রশ্নগুলোতে এখানে এই স্লাইডে 5টা প্রশ্ন আছে, নেক্সট স্লাইডে 5টা প্রশ্ন, মোট 10টা প্রশ্ন এবারে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলছে, আবারও বলছি, প্রতিটা প্রশ্ন করবার আগে, আগেও বলেছি এখনও বলছি, প্রত্যেকটা প্রশ্ন করবার আগে প্রথম 1-2টো অপশানের মধ্যে যদি আমরা সঠিক উত্তর পেয়ে যাই, আমরা কিন্তু তা সত্ত্বেও 4টে অপশান কিন্তু কেয়ারফুলি পড়ার চেষ্টা করব। কেন? কারণ হচ্ছে যে তার মধ্যে বেস্ট অপশান চয়েস করতে হয়, বা এমনও থাকতে পারে যে লাস্ট অপশানে গিয়ে দেখা গেল হচ্ছে যে বোথ 1 and 2 বা বোথ 1 and 3 বা অল ইজ আর কারেক্ট হতেই পারে। আমরা প্রথম অপশানটা দেখে মনে করে নিন যে প্রথমটা কারেক্ট, প্রথমটা টিক মেরে দিয়ে চলে গেলাম, দেখা গেল 2 নম্বর 3 নম্বর দুটোই কারেক্ট, এবং শেষে অপশানটা দেওয়া আছে অল আর কারেক্ট। তাহলে আমার অ্যাকচুয়াল অপশানটা টিক মারার কথা কিন্তু 4 নম্বর অপশানটা, বাট আমরা প্রথম অপশানে কারেক্টেড বা টিক মেরে চলে গেলাম, তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল হবে। তাই জন্য প্রত্যেকটা অপশান কেয়ারফুলি পড়বে এবং প্রত্যেকটা প্রশ্নকে কেয়ারফুলি পড়বে। কী বলেছে এখানে? আমাকে বলেছে 9+2 অ্যারেঞ্জমেন্ট কোথায় দেখতে পাওয়া যায়? 9+2 অ্যারেঞ্জমেন্ট প্রেজেন্ট ইন 9+2 অ্যারেঞ্জমেন্ট কোথায় দেখতে পাওয়া যায়? 9+2 অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি কোথায় ছিল আমাদের? 9+2 অ্যারেঞ্জমেন্ট আমরা পড়েছিলাম মাইক্রোটিবিউলে। এবং মাইক্রোটিবিউলে যখন আমরা পড়েছিলাম, মাইক্রোটিবিউলের মধ্যে আমরা 3টে পার্ট পড়েছিলাম, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট।
যেখানে মাইক্রোটিবিউলের 3টে পার্ট ছিল। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি বলেছিলাম, যেটা নিউক্লিয়ার মেমব্রেনকে একটা সাপোর্ট প্রদান করছিল, আর মাইক্রোফিলামেন্ট কি করছিল, অ্যামিবয়েড মুভমেন্ট করছিল, এবং যেখানে অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাজ এ স্ট্রাকচারাল পার্ট রূপে কাজ করছিল। এবার মাইক্রোটিবিউলকে আমরা 3টে পার্টে ভাগ করেছিলাম। কী কী 3টে পার্ট? তার স্ট্রাকচারগত দিক থেকে একটা বলেছিলাম স্পিন্ডল ফাইবার, যার কোনো স্পেসিফিক স্ট্রাকচার নেই। একটা বলেছিলাম সিলিয়া ফ্ল্যাজেলা, যার ক্ষেত্রে 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়। 9 হচ্ছে অ্যাজ এ ডাবলেট এবং 2 হচ্ছে যেটা সেন্টার থেকে অ্যাজ এ সিংলেট রূপে। আর একটা কি, আরেকটা হচ্ছে সেন্ট্রিওল এবং বেসাল বডি, যার ক্ষেত্রে 9+0 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যাচ্ছিল, যেখানে 9 হচ্ছে অ্যাজ এ ট্রিপলেট রূপে আচরণ করছিল। তাহলে এখানে আমরা কি বললাম, আমরা বললাম যে 9+2 অ্যারেঞ্জমেন্টটা কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, 9+2 অ্যারেঞ্জমেন্ট তাহলে কী হলো, সিলিয়া এবং ফ্ল্যাজেলার ক্ষেত্রে। তাহলে ফ্ল্যাজেলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, হ্যাঁ ফ্ল্যাজেলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি এইটা অপশানটা থেকে আমি যদি 1 নম্বর টিক করতাম, তাহলে দেখো কি ভুলটা হতো। সিলিয়াতে দেখতে পাওয়া যায়, হ্যাঁ সিলিয়াতেও দেখতে পাওয়া যায়, তাহলে 1, 2 দুটোই তো ঠিক হলো। তাহলে একটা যদি কারেক্ট করতাম তাহলে কিন্তু ভুল হতো। বেসাল বডিতে কি দেখতে পাওয়া যায় না, বেসাল বডিতে দেখতে পাওয়া যায় না। বেসাল বডিতে অ্যাকচুয়ালি কি দেখতে পাওয়া যায়, বেসাল বডিতে দেখতে পাওয়া যায় 9+0 অ্যারেঞ্জমেন্ট, 9+0 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় বেসাল বডিতে। তাহলে উত্তরটা কোনটা হবে, বোথ 1 and 2, মানে অ্যাকচুয়াল অপশন কারেক্ট যেটা সেটা হচ্ছে যে 4 নম্বর অপশনটা। বোঝা গেল? ওকে, এবার নেক্সট যেটা বলেছে সেটা বলেছে যে আমাদের মাইক্রোফিলামেন্ট ইজ পার্ট অফ, মাইক্রোফিলামেন্ট ইজ পার্ট অফ, কার পার্ট হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট সম্পর্কে এক্ষুনি বললাম, যেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট অ্যামিবয়েড মুভমেন্টে হেল্প করছে, যেখানে অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাজ এ স্ট্রাকচার রূপে কাজ করছে। ঠিক আছে, দেখা যাক প্রথম অপশনটা কি বলছে। প্রথম অপশনটা বলছে অ্যামিবয়েড মুভমেন্ট, তাহলে প্রথম অপশনটাই ঠিক হবে। কিন্তু আবারও বলছি বাকি 3টে অপশন অবশ্যই পড়তে হবে। দেখা যাক ফ্ল্যাজেলারি মুভমেন্ট এবং সিলিয়ারি মুভমেন্ট। এই যে ফ্ল্যাজেলারি মুভমেন্ট এবং সিলিয়ারি মুভমেন্ট বোথ আর মাইক্রোটিবিউল স্ট্রাকচার না মাইক্রোফিলামেন্ট স্ট্রাকচার, বোথ আর মাইক্রোটিবিউল স্ট্রাকচার। এটা কি, এটা কিন্তু মাইক্রোটিবিউল স্ট্রাকচার, মাইক্রোটিবিউল স্ট্রাকচার, বোথ আর মাইক্রোটিবিউল স্ট্রাকচার। এই মাইক্রোটিবিউল স্ট্রাকচার, আর এখানে আমাকে জিজ্ঞেস করেছি কি মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচার, তাহলে কি অ্যামিবয়েড মুভমেন্ট। এটা 4 নম্বর অপশনটা তো অল, কোনোভাবে এটা হবে না। ওকে, তাহলে এখানে আমার কারেক্ট অপশন কি, কারেক্ট অপশন হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট। বোঝা গেল? ওকে, এবার 3 নম্বর প্রশ্নটা যেটা বলছে, দেখেছো প্রত্যেকটা প্রশ্ন সেই জন্য কি অ্যাকচুয়ালি আমি যদি না জানতাম এখানে যে ফ্ল্যাজেলারি মুভমেন্ট এবং সিলিয়ারি মুভমেন্ট কার জন্য হয়, তাহলে আমার ওখানে অল অপশানটা দিয়েছে, আমার ক্ষেত্রে টিক করাটা একটু অসুবিধার জন্য কি হতো, কারণ যেহেতু অল অপশান দিয়ে দিয়েছে, তাই প্রত্যেকটা অপশানকে যতটা সম্ভব জানার চেষ্টা করবে। দেন কি, দেন বলছে আমাদেরকে বেসাল বডি ইজ দ্য পার্ট অফ ফ্ল্যাজেলা, বেসাল বডি ইজ দ্য পার্ট অফ ফ্ল্যাজেলা। কার ক্ষেত্রে বেসাল বডি হচ্ছে ফ্ল্যাজেলার পার্ট, বলছে বেসাল বডি ইজ দ্য পার্ট অফ ফ্ল্যাজেলা, কার ক্ষেত্রে বেসাল বডি হচ্ছে অ্যাজ এ ফ্ল্যাজেলার পার্ট। দেখা যাক কী কী অপশান দিয়েছে। নস্টক অপশান দিয়েছে, অ্যানাবিনা অপশান দিয়েছে, কক্কাস অপশান দিয়েছে, ক্লামাইডোমোনাস অপশান দিয়েছে। ওকে, প্রথম থেকে আসি। নস্টক কি, নস্টক হচ্ছে অ্যাজ এ সায়ানোব্যাকটেরিয়া। অ্যানামিনা কি, অ্যানামিনাও অ্যাজ এ সায়ানোব্যাকটেরিয়া। কক্কাস কি, কক্কাস হচ্ছে অ্যাজ এ ব্যাকটেরিয়া। ক্লামাইডোমোনাস কি, ক্লামাইডোমোনাস অ্যাজ এ ব্যাকটেরিয়া। তাহলে ফ্ল্যাজেলা তো আমার বোথ উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে হচ্ছে যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফ্ল্যাজেলা। এবার তাহলে ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে ফ্ল্যাজেলার যেটা বেসিক পার্থক্য ছিল সেটা হচ্ছে যে জেনারেলি বেসাল বডি আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে জেনারেলি দেখতে পাওয়া যাচ্ছে না, ওর ক্ষেত্রে যেটা হচ্ছে বেসাল বডি অ্যাভেলেবেল। যাই সেটা অতটা ফান্ডাটা পার্থক্যটা না ইয়ে করলেও হবে। যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সব ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায় না। আমরা যখন ইউক্যারিওটিক সেলের ব্যাকটেরিয়া পড়েছিলাম, প্রোক্যারিওটিক সেলের ব্যাকটেরিয়া পড়েছিলাম, তখন ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায় না এরকম ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু উদাহরণ বলেছিলাম। সেগুলো কি কি, সেগুলো হচ্ছে যে আমাদের সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং কক্কাস ব্যাকটেরিয়া। এই 3টের মধ্যে কিন্তু প্রোক্যারিওটিক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট থাকে। অর্থাৎ এখানে এই যে নস্টক আর অ্যানাবিনা এরা উভয়েই কিন্তু কি আমাদের হচ্ছে যে সায়ানোব্যাকটেরিয়া, এরা উভয় কিন্তু আমাদের সায়ানোব্যাকটেরিয়া। কে, এই নস্টক এবং অ্যানামিনা উভয় কিন্তু সায়ানোব্যাকটেরিয়া। আর কক্কাসের মধ্যে তো নিজেই অ্যাবসেন্ট থাকে, কক্কাসের মধ্যে তো অবভিয়াসলি অ্যাবসেন্ট থাকে, তাহলে আমাদের অ্যানাবিনাও হবে না, আমাদের নস্টকও হবে না। বাট ক্লামাইডোমোনাস অ্যাজ এ ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার মধ্যে ফ্ল্যাজেলা থাকতে পারে, তাহলে ক্লামাইডোমোনাসটা হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়াল উত্তরটা হবে। বুঝে গেল? তারপরে যেটা বলছে নট ট্রু ফর সিলিয়া। মাইন্ড ইট, কী বলেছে এটা, নট ট্রু, ঠিক নয়। কার জন্য ঠিক নয়, সিলিয়ার জন্য ঠিক নয়। এর মধ্যে যে অপশানগুলো আছে সেগুলো কোনটা সিলিয়ার জন্য ঠিক নয়। প্রথম অপশানটা কী বলছে, প্রেজেন্ট ইন কক্কাস। এবার একটা জিনিস আগে বলে দিই, এটা অপশানগুলো পড়ার আগে একটা জিনিস বলে দিই, সিলিয়া কোথায় দেখতে পাওয়া যায়? প্রোক্যারিওটিক সেলে কি দেখতে পাওয়া যায়? না, প্রোক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায় না। সিলিয়া
কোথায় দেখতে পাওয়া যায়? ইউক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম অপশান যেগুলো যেগুলো প্রোক্যারিওটিক সেলে রয়েছে সেগুলো কাটা যাবে। ওকে, আর কি সিলিয়ার কাজ কি? সিলিয়ার কাজ হচ্ছে মুভমেন্টে হেল্প করা। কার মুভমেন্টে হেল্প করা? কোনো সেল পার্টিকেলকে মুভমেন্টে হেল্প করবে। নাকের মধ্যে থাকে যে সিলিয়া থাকে, সেই সিলিয়া কী করছে? কোনো ফরেন পার্টিকেল যখন ঢুকছে মিউকাসের সঙ্গে সেটা জড়িয়ে গিয়ে বাইরে বের করে দিচ্ছে, যাতে ইনসাইডে যেতে দিচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মিডিয়ামকেও হেল্প করছে। কীভাবে মিডিয়ামকে হেল্প করছে? ধরা যাক আমরা কোনো জেলি জাতীয় পদার্থ খেলাম, বা তখন আমাদের যে ইন্টারনাল অর্গানে বা ইন্টারনাল পার্টে যে সিলিয়া থাকছে, বা হচ্ছে যে ফিমেল বডির ক্ষেত্রে যখন উভমের যখন ট্রান্সফার হচ্ছে, কিসের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে? সেখানেও কিন্তু সিলিয়ারি মুভমেন্ট হচ্ছে। কার মধ্যে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। সেই উভমের ট্রান্সফারের সাথে সাথে সেখানে কিন্তু আর কার ট্রান্সফার হচ্ছে? সেখানে মিডিয়ামেরও ট্রান্সফার হচ্ছে। তো তাহলে অ্যাজ এ সেল পার্টিকেল এবং সাথে সাথে অ্যাজ এ মিডিয়ামেরও ট্রান্সফার হচ্ছে। তাহলে সিলিয়ার ক্ষেত্রে কি বললাম? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, কেবলমাত্র ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং সে মুভমেন্টে হেল্প করে। কার ক্ষেত্রে মুভমেন্টে হেল্প করে? সে সেল পার্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়ামকে মুভমেন্টে হেল্প করছে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাক অপশান কি বলছে। প্রথম বলছে প্রেজেন্ট ইন কক্কাস। কক্কাস কি? কক্কাস হচ্ছে অ্যাজ এ ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া মানে কি? ব্যাকটেরিয়া মানে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে এটা কি হবে? না, হবে না। দেন বলছে প্রেজেন্ট ইন ইউক্যারিওটস। ইউক্যারিওটসের মধ্যে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা হতে পারে, বুঝা গেল। ওকে, দেন আমাকে বলছে মুভ সেল, যেটা সেলকে মুভ করায়। হ্যাঁ, সেলকে তো মুভ করাচ্ছে। মুভ মিডিয়ামকে মুভ করায় হচ্ছে। এখানে আমাকে অপশান কি বলেছে? কোশ্চেনটা কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে নট ট্রু, কোনটা ঠিক নয় সিলিয়ার জন্য। তাহলে কোনটা ঠিক নয়? প্রথম অপশানটা ঠিক নয়, যেটা প্রেজেন্ট ইন কক্কাসের মধ্যে রয়েছে, এটা অপশানটা ঠিক নয়। বোঝা গেল। ওকে, দেন আমাকে কি বলছে? বলছে যে ইন মাইটোকন্ড্রিয়ার মধ্যে হুইচ ইজ নট ট্রু, মাইন্ড ইট। বলছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনটা নট ট্রু, ঠিক নয়। ভালো করে পড়ো, কোনটা নট ট্রু, কোনটা ঠিক নয়। কোনটা কিন্তু ঠিক সেটা জানতে চাইনি, আমাকে জানতে চাইছে কি কোনটা ঠিক নয়। ঠিক আছে, এবার প্রশ্ন ওর অপশানগুলো পড়ো। দেখো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন আমরা বলছি ঠিক তেমন মাইটোকন্ড্রিয়া কিছু স্ট্রাকচার বলিনি। মাইটোকন্ড্রিয়া কি ডবল লেয়ার স্ট্রাকচার না সিঙ্গেল লেয়ার স্ট্রাকচার? অবভিয়াসলি ডবল লেয়ার স্ট্রাকচার। ইনার লেয়ার কি? ইনার লেয়ার আর ফোল্ডিং হয়ে ক্রিস্টি ফর্মেশন করছে, যেখানে এনজাইম থাকছে, সেই এনজাইম দিয়ে সে অ্যারোবিক রেসপিরেশন করছে, এটসেট্রা। তারপরে এর মধ্যে রাইবোজোম কি থাকছে? রাইবোজোম থাকছে প্রোক্যারিওটিক সেলের মতো রাইবোজোম। এ কিন্তু ইউক্যারিওটিক সেলের অর্গানেল, মেমব্রেন স্ট্রাকচার অর্গানেল, ইউক্যারিওটিক সেলের অর্গানেল। বাট কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে যে অর্গানিক রাইবোজোম থাকছে সেটা কিন্তু প্রোক্যারিওটিক সেলের মতো রাইবোজোম, অর্থাৎ 70S রাইবোজোম। আর কি হচ্ছে? আর হচ্ছে যে এর মধ্যে থাকা যে ডিএনএটাও কিন্তু এই মাইটোকন্ড্রিয়া কিন্তু অ্যাজ এ ইউক্যারিওটিক সেল অর্গানেল। বাট এর মধ্যে যে ডিএনএটা থাকছে সেটা ঠিক ওই সেই রাইবোজোমের মতোই প্রোক্যারিওটিক সেলের মতো ডিএনএ থাকছে, অর্থাৎ সিঙ্গেল সার্কুলার ডবল স্ট্যান্ডার্ড নেকেড ডিএনএ থাকছে। ওকে, এর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকছে না। বুঝে গেল। ওকে, এবার দেখো, এবার অপশান পড়ো। অপশানে বলছে কি এর মধ্যে সার্কুলার ডিএনএ থাকে। হ্যাঁ, সার্কুলার ডিএনএ তো থাকে, সার্কুলার ডিএনএ থাকে। হ্যাঁ, থাকে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কি থাকে? না। কি ডিএনএ থাকে? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গেল সার্কুলার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে না, দেন 3 নম্বর অপশানটা পড়ো। 3 নম্বর অপশান বলছে কি ডবল লেয়ার স্ট্রাকচার। হ্যাঁ, এটা ডবল লেয়ার স্ট্রাকচার। এটা কি ডবল লেয়ার স্ট্রাকচার হয়? হ্যাঁ, ডবল লেয়ার স্ট্রাকচার হয়। তো ডবল লেয়ার স্ট্রাকচার হচ্ছে ভেতরে ইনার মেমব্রেন কি করছে? আমাদের ক্রিস্টি ফর্মেশন করছে। দেন 5 নম্বর প্রশ্ন যেটা আটকে গেল, ভিডিও যেটা করতে করতে আটকে গেল, সেখানে 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এখানে আমাদের ইন মাইটোকন্ড্রিয়ার মধ্যে হুইচ ইজ নট ট্রু, মাইন্ড ইট। এখানে কি বলছে? হুইচ ইজ নট ট্রু, সেটা ট্রু নয়। নট ট্রু, ট্রু নয় কিসের জন্য? মাইটোকন্ড্রিয়ার জন্য কোনটা ট্রু নয়? মাইটোকন্ড্রিয়ার প্রথমে একটা তাহলে ডেসক্রিপশন যেটা বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়া কী, প্রথমে বলতে গেলে বলতাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। প্রথমে হচ্ছে যে আউটার লেয়ার ইনার লেয়ার দুটো লেয়ার থেকে মানে ডাবল লেয়ার স্ট্রাকচার হয়। ওকে, এর মধ্যে রাইবোজোম থাকে প্রোক্যারিওটিক সেলের মতো, 70S রাইবোজোম। আমাদের ডিএনএও থাকে প্রোক্যারিওটিক সেলের মতো, কীরকম সিঙ্গেল সার্কুলার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। ইনার লেয়ার ভাঁজ হয়ে গিয়ে বা ইনফোল্ডেড হয়ে গিয়ে কী গঠন করছে? ক্রিস্টি ফর্মেশন করছে। বোঝা গেল। ওকে, দেন তাহলে এখানে কি বলছে? এখানে যে এবার অপশানগুলো আমরা পড়ি, সব অপশানগুলো এখানে বলছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সার্কুলার ডিএনএ থাকে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে সার্কুলার ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডবল লেয়ার স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডবল লেয়ার স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। বোঝা গেল। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়? 70S রাইবোজোম, হ্যাঁ বললাম তো 70S রাইবোজোম দেখতে পাওয়া যায়, ডবল লেয়ার স্ট্রাকচার। হ্যাঁ, তার মধ্যে সিঙ্গেল সার্কুলার ডিএনএ থাকে। হ্যাঁ, সার্কুলার ডিএনএ থাকে বলেছি। সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কি থাকে?
সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ কি থাকে না, কি ডিএনএ থাকে সিঙ্গেল সার্কুলার ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তাহলে এটা হচ্ছে কাটা, তাহলে ওখানে অ্যাকচুয়াল কোনটা ট্রু নয় সেটা হচ্ছে এইটা। অ্যাকচুয়াল ওখানে যে কথাটা থাকে সিঙ্গেল সার্কুলার ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, যেখানে সিঙ্গেল কথাটার মানে হচ্ছে নাম্বার, ডিএনএ কটা থাকে সংখ্যা থাকে একটা, সার্কুলার সেটা দেখতে কেমন, দেখতে গোলাকার সেই জন্য সার্কুলার, ডবল স্ট্র্যান্ডেড মানে কি ডবল স্ট্র্যান্ডেড মানে হচ্ছে দুটো স্ট্র্যান্ড থাকে সেই জন্য তাকে ডবল স্ট্র্যান্ডেড বলা হয়। এটা হচ্ছে ডিএনএর অংশ। এবার যাই হোক এইখানে 5টা প্রশ্ন তাহলে বোঝা গেল। এবার নেক্সট 5টা প্রশ্ন লিখে নিয়ে নেক্সট 5টা প্রশ্ন, তারপরে নেক্সট 5টা প্রশ্ন লিখে নেওয়ার পরে আমরা আসছি আবার। যাই হোক এবার এই নেক্সট 5টা প্রশ্ন দেখো। এখানে প্রথম প্রশ্ন যেটা বলছে সেখানে বলছে কি 16S RRNA ইজ পার্ট অফ, ওকে 16S RRNA ইজ পার্ট অফ। এটা পড়তে গেলে প্রথম একটা দুটো জিনিস একটুখানি মাথায় রাখতে হবে। সেই দুটো জিনিস কি কি? দুটো জিনিস হচ্ছে এটা একটা, প্রথম হচ্ছে যে আমাদের প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমাদের যে রাইবোজোমের কটা সাব ইউনিট থাকে? দুটো সাব ইউনিট। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম কত? 70S রাইবোজোম। যে 70S রাইবোজোমকে কটা ভাগে ভেঙেছিলাম? 50S প্লাস 30S। এই 50S প্লাস 30S এই দুটো ভাগে ভেঙেছিলাম, যার মধ্যেই 30S রাইবোজোমের মানে 30S সাব ইউনিটের একটা পার্ট হচ্ছে আমাদের 16S রাইবোজোম। বোঝা গেল? অপরদিকে হচ্ছে আমাদের যে ইউক্যারিওটিক সেল, সেই ইউক্যারিওটিক সেলে কত থাকে? 80S রাইবোজোম থাকে। এই 80S রাইবোজোমে কটা ভাগে ভাগ করা হয়? 60S রাইবোজোম প্লাস 40S রাইবোজোম, দুটো। এই যে 60S রাইবোজোম, এই 60S রাইবোজোমের একটা পার্ট হচ্ছে পরের যে প্রশ্নটা দিয়েছি, যেটা হচ্ছে 20S সাব ইউনিট, মানে 60S সাব ইউনিটের একটা অংশ হচ্ছে 20S সাব ইউনিট, মানে ওর মধ্যে 20S সাব ইউনিট থাকে। ওকে, তাহলে এটা তো শিওর শর্ট প্রশ্ন যে 16S RRNA তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? 16S RRNA প্রথম কথা প্রোক্যারিওটিক সেলে দেখতে পাওয়া যায়, মানে ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ব্যাকটেরিয়া সেলের কোন সাব ইউনিট? স্মল সাব ইউনিটের মধ্যে থাকবে। ওকে, দেখা যাক অপশানগুলো দেখি এবার। অপশান যেটা বলেছে রাইবোজোম অফ ব্যাকটেরিয়া রাইবোজোম, হ্যাঁ এটা তো প্রোক্যারিওটিক সেল ব্যাকটেরিয়া হতে পারে। দেন বলছে আমাদের 70S রাইবোজোম, হ্যাঁ এটা তো 70S রাইবোজোমের একটা সাব ইউনিট হচ্ছে 30S, তাহলে 70S রাইবোজোমের মধ্যে দেখতে পাওয়া যাবে, হ্যাঁ দেখতে পাওয়া যাবে। 30S সাব ইউনিটের মধ্যে, হ্যাঁ স্মল সাব ইউনিটের মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ 16S রাইবোজোমের জন্য এখানে রাইবোজোম অফ ব্যাকটেরিয়া অপশানটাও কারেক্ট, 70S রাইবোজোম অপশানটাও কারেক্ট, 30S সাব ইউনিটে পার্টিকুলার 30S সাব ইউনিটের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জন্য এই অপশানটাও কারেক্ট। অতএব অ্যাকচুয়াল অপশান হবে আমাদের অল, 4টে অপশানের জন্য কারেক্ট। দেন পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে যে ওই যে ইউক্যারিওটিক সেলের জন্য বলছে কি বলছে 28S RRNA ইজ আ পার্ট অফ। আর একটা জিনিস এখানে বলে দেওয়া হলো না, সেটা হচ্ছে যে এই যে রাইবোজোম কী দ্বারা গঠিত? রাইবোজোম মনে হতে পারে যে এই যে RRNA কথাটা দিচ্ছে, RRNA কথাটা থেকে মনে হতে পারে রাইবোজোম অ্যাকচুয়ালি গঠিত হচ্ছে আমাদের RNA, মানে অ্যাকচুয়ালি RRNA ওকে, আর প্রোটিন দ্বারা গঠিত, RRNA আর প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে? সেই কারণে এখানে RRNA কথাটা ব্যবহার হচ্ছে, বোঝা গেল? ওকে, দেখো এবার হচ্ছে 28S RRNA ইজ দ্য পার্ট অফ। 28S RRNA কোথায় দেখতে পাওয়া যাবে? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, হ্যাঁ দেখতে পাওয়া যাবে। 80S রাইবোজোমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, হ্যাঁ দেখতে পাওয়া যাবে। আর ইউক্যারিওটিক সেলের 80S রাইবোজোমের কোন সাব ইউনিটে? লার্জ সাব ইউনিট, অর্থাৎ 60S সাব ইউনিটে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? প্রথম কি বলেছে 50Sটা কার সাব ইউনিট? আমাদের কিন্তু প্রোক্যারিওটিক সেলের সাব ইউনিট, তাহলে এটা হবে না। দেন হচ্ছে 30S সাব ইউনিট, 30S সাব ইউনিটটা কার সাব ইউনিট? 30S সাব ইউনিটটা আমাদের হচ্ছে যে প্রোক্যারিওটিক সেলের সাব ইউনিট, তাহলে এটা হবে না। দেন মধ্যে বলেছে যে 40S সাব ইউনিট, 40S সাব ইউনিট কার সাব ইউনিট? 40S সাব ইউনিট কিন্তু আমাদের ইউক্যারিওটিক সেলেরই সাব ইউনিট 40S, বাট সেটা স্মল সাব ইউনিট। অ্যাকচুয়ালি এটা স্মল সাব ইউনিটে দেখতে পাওয়া যায় না, লার্জ সাব ইউনিটে দেখতে পাওয়া যায়। কোন সাব ইউনিট? সেটা হচ্ছে 60S সাব ইউনিটে দেখতে পাওয়া যায়, সেই জন্য 60S হচ্ছে দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেন পরবর্তী প্রশ্ন বলছে, দেখো ভালো করে প্রশ্ন কেয়ারফুলি পড়বে। সেটা বলছে নট সিমিলারিটি নয় কার মধ্যে? বিটুইন মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে যেটা সিমিলারিটি নয়, অর্থাৎ সেম নয়। কোন ক্যারেক্টারটা সেম নয়? দেখো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া কী কাজ করছে? মাইটোকন্ড্রিয়াকে আমাদের বলা হয় কোষের শক্তিঘর, সে এনার্জি হাউস বলা হয়। আর কি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অটোনোমাস, এই
সেমি অটোনোমাস কেন সেমি অটোনোমাস? কারণ তার মধ্যে ডিএনএ রয়েছে, তার মধ্যে আমাদের রাইবোজোম রয়েছে, মোটামুটিভাবে কাজকর্ম চালাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অরিজিনাল সেলের দরকার পড়ে, অরিজিনাল সেলের প্রোডাক্টটা দরকার পড়ে, নচেত সে ন্যাচারালি আমাদের সেই অর্গানেলের মধ্যেই, ওই অর্গানেলগুলোর মধ্যে নিজেরা নিজেদের কাজকর্ম করতে পারে। ঠিক আছে, দেখা যাক এবার অপশানগুলো পড়ি। প্রথমে বলছে কি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ বোথ উভয়ের ক্ষেত্রে থাকে, সিঙ্গেল সার্কুলার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। দেন অপশান কি? দেন অপশান হচ্ছে সেমি অটোনোমাস। হ্যাঁ, সেমি অটোনোমাস, দুটোই সেমি অটোনোমাস অর্গানেল। ওকে, পোরিন প্রেজেন্ট। পোরিন কি? পোরিন হচ্ছে গহ্বর, যেটা হচ্ছে দুজনের তো ডবল লেয়ার স্ট্রাকচার হয়। ডবল লেয়ার স্ট্রাকচারের বাইরের যে আউটার লেয়ার, সেই আউটার লেয়ারের মধ্যে গহ্বর থাকে, যার মধ্যে থেকে কি হচ্ছে আউটার সারফেস থেকে, মানে আউটার এনভায়রনমেন্ট থেকে ইনার এনভায়রনমেন্টে কিছু ট্রান্সফার হয়। তাহলে পোরিন প্রেজেন্ট, হ্যাঁ পোরিন অবশ্যই প্রেজেন্ট থাকে। দেন বলছে থাইলাকয়েড প্রেজেন্ট। থাইলাকয়েড কিসের কাজে লাগে? থাইলাকয়েড হচ্ছে আমাদের লাইট রিঅ্যাকশনে কাজে লাগে। লাইট রিঅ্যাকশনে কে হেল্প করছে? আমাদের ক্লোরোপ্লাস্ট হেল্প করছে। মাইটোকন্ড্রিয়া কি লাইট রিঅ্যাকশনে হেল্প করছে? না, মাইটোকন্ড্রিয়া লাইট রিঅ্যাকশনে হেল্প করছে না। তাহলে মাইটোকন্ড্রিয়ার জন্য ক্লোরোপ্লাস্ট থাকে না, যেখানে থাইলাকয়েড থাকে না, যেখানে ক্লোরোপ্লাস্টের জন্য থাইলাকয়েড থাকে। তাহলে থাইলাকয়েড প্রেজেন্ট, এটা কেবলমাত্র এবং কেবলমাত্র ক্লোরোপ্লাস্টের জন্য অ্যাপ্লিকেবল, মাইটোকন্ড্রিয়ার জন্য কিন্তু থাইলাকয়েডের অপশনটা অ্যাপ্লিকেবল নয়। সেই জন্য এখানে হচ্ছে যে নট সিমিলার যখন বলেছে তখন থাইলাকয়েড অপশনটা কারেক্ট হবে। বুঝা গেল? দেন পরবর্তী প্রশ্ন বলছে ইন মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউলের মধ্যে নাম্বার অফ প্রোটোফিলামেন্ট, মাইন্ড ইট, কি বলছে? নাম্বার অফ প্রোটোফিলামেন্ট। মাইক্রোটিবিউলের মধ্যে নাম্বার অফ প্রোটোফিলামেন্ট কতগুলো রয়েছে? বলছে ইন মাইক্রোটিবিউল নাম্বার অফ প্রোটোফিলামেন্ট ইজ, নাম্বার অফ প্রোটোফিলামেন্ট কতগুলো রয়েছে? কার মধ্যে? মাইক্রোটিবিউলের মধ্যে। হোয়াট ইজ মাইক্রোটিবিউল? মাইক্রোটিবিউল যেটা বলেছিলাম আমরা, সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রিওল, বেসাল বডি, ওদিকে স্পিন্ডল ফাইবার, এইগুলো হচ্ছে মাইক্রোটিবিউল। তাহলে মাইক্রোটিবিউলের মধ্যে প্রোটোফিলামেন্ট কটা নিয়ে গঠিত? 13টা প্রোটোফিলামেন্ট নিয়ে গঠিত হচ্ছে আমাদের এক একটা মাইক্রোটিবিউল। এবং এই 13টা প্রোটোফিলামেন্ট, অ্যাকচুয়ালি প্রোটোফিলামেন্ট প্রডিউস হচ্ছে কী দিয়ে? প্রোটোফিলামেন্ট তৈরি হচ্ছে অল্টারনেটিভ আলফা বিটা গ্লোবিউলিন প্রোটিন দ্বারা। আলফা বিটা গ্লোবিউলিন নয়, সরি, আলফা বিটা টিবিউলিন প্রোটিন দ্বারা প্রোটোফিলামেন্ট প্রোডাকশন হচ্ছে বা প্রোটোফিলামেন্ট তৈরি হচ্ছে। এরকম 13টা প্রোটোফিলামেন্ট নিয়ে এক একটা মাইক্রোটিবিউল ফর্মেশন হচ্ছে। সিওর শর্ট প্রশ্ন। এবার দেখা যাক, বলছি মাইক্রোটিবিউল নাম্বার অফ প্রোটোফিলামেন্ট, কতগুলো প্রোটোফিলামেন্ট প্রেজেন্ট থাকে? 13টা প্রোটোফিলামেন্ট প্রেজেন্ট থাকে। হ্যাঁ, এটা ঠিক। 18টা প্রোটোফিলামেন্ট না। 9+2 অ্যারেঞ্জমেন্ট কার ক্ষেত্রে? 9+2 অ্যাজ এ অ্যারেঞ্জমেন্ট, নট ইট ইজ এ নাম্বার অফ প্রোটোফিলামেন্ট। কার অ্যারেঞ্জমেন্ট? এটা সিলিয়া ফ্লাজেলার অ্যারেঞ্জমেন্ট। 9+0 এজ এ অ্যারেঞ্জমেন্ট, কার অ্যারেঞ্জমেন্ট? এটা হচ্ছে যে আমাদের সেন্ট্রিয়াল বেসাল বডির অ্যারেঞ্জমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি 13টা প্রোটোফিলামেন্ট দিয়ে গঠিত হলো অপশান। দেন বলছে কি নাম্বার অফ মাইক্রোটিবিউল ইন 9+2 অ্যারেঞ্জমেন্ট। কি বলছে? নাম্বার অফ মাইক্রোটিবিউল, কার নাম্বার বার করতে বলেছে? মাইক্রোটিবিউলের নাম্বার বলেছে। কোন ক্ষেত্রে? 9+2 অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। 9+2 অ্যারেঞ্জমেন্ট যখনই বলে দিচ্ছে তখন 9+2 অ্যারেঞ্জমেন্ট কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় কার মধ্যে? সিলিয়া ফ্লাজেলার মধ্যে। যেখানে 9 কি? 9 হচ্ছে অ্যাজ এ পেরিফেরিতে থাকছে, কি হিসেবে থাকছে? 9 এজ এ ডাবলেট রূপে থাকছে, মানে ডাবল পেয়ার হিসেবে থাকছে। আর 2 হচ্ছে সেন্ট্রাল পার্টে থাকছে, সেন্ট্রাল সিদের মধ্যে থাকছে, অ্যাজ এ সিংলেট রূপে থাকছে, অর্থাৎ একাকি থাকছে। আর 9+0 অ্যারেঞ্জমেন্ট কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? 9+0 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় আমাদের সেন্ট্রাল বেসাল বডির ক্ষেত্রে, যেখানে 9 অ্যাজ এ ট্রিপলেট হিসেবে থাকছে, অর্থাৎ তিনটে করে থাকছে। কোথায় থাকছে? পেরিফেরিতে থাকছে। আর সেন্টারে কি কোনো মাইক্রোটিবিউল থাকে না? না, সেন্টারে কোনো সেখানে মাইক্রোটিবিউল থাকে না, থাকছে শুধু একটা প্রোটিন সিদ বা একটা প্রোটিন হাব। ওকে, বোঝা গেল? এবার এখানে দেখ বলেছে কি নাম্বার অফ মাইক্রোটিবিউল থাকছে কোথায়, কার ক্ষেত্রে? ইন 9+2 অ্যারেঞ্জমেন্ট কোথায় থাকছে? ইন পেরিফেরি। মাইন্ড ইট, এটা কোথায় বলেছে? আমাদের পেরিফেরিতে বলেছে। পেরিফেরি মানে কি? পেরিফেরি মানে হচ্ছে একদম বর্ডারে থাকছে আর কি, অর্থাৎ সাইড ওয়াইজ থাকছে। যে কাঠহুইল মডেল, যেটা কাঠহুইল, সেই কাঠহুইলের একদম বেরি বরাবর, অর্থাৎ একদম লাইন বরাবর অবস্থান করছে। সেখানে কতগুলো নাম্বার থাকছে? কি হিসেবে বললাম? 9+2 অ্যারেঞ্জমেন্টের মধ্যে 9টা হচ্ছে পেরিফেরিতে থাকছে, 2টা হচ্ছে সেন্ট্রালে থাকছে। যেখানে 9 অ্যাজ এ ডাবলেট বা পেয়ার রূপে থাকছে, অর্থাৎ ডাবলেট বা পেয়ার মানে 9টা পেয়ার হিসেবে থাকছে, মানে অ্যাকচুয়ালি মাইক্রোটিবিউল কটা থাকছে? 18টা থাকছে। 9 পেয়ার বলতে পারো বা 18টা মাইক্রোটিবিউল বলতে পারো। দেখা যাক এখানে অপশান কী দিচ্ছে। প্রথম অপশানে দিচ্ছে 9 পেয়ার, তাহলে ঠিক? হ্যাঁ ঠিক। সেকেন্ড অপশান কী দিচ্ছে? 10 পেয়ার। 10 পেয়ার কি ঠিক? না, 10 পেয়ার ঠিক নাই। থার্ড অপশান কী দিচ্ছে? থার্ড অপশান দিচ্ছে 9 অ্যাজ এ ট্রিপলেট। মাইন্ড ইট ইজ নট এ ট্রিপলেট। 9+2 অ্যারেঞ্জমেন্টে কিন্তু 9টা অ্যাজ এ ট্রিপলেট রূপে থাকে না, 9টা কি হিসেবে থাকে? ডাবলেট রূপে থাকে। 9+0 অ্যারেঞ্জমেন্টে 9টা কিন্তু ট্রিপলেট রূপে থাকে। তাহলে 9+2 অ্যারেঞ্জমেন্টে কি 9টা ট্রিপলেট রূপে থাকে? না, ট্রিপলেট রূপে থাকে না। দেন অপশান বলছে কি আমাদের 18টা। 18 অপশানটাও তো ঠিক, কারণ 9 অ্যাজ এ পেয়ার বা 9 অ্যাজ এ ডাবলেট, যখন তার টোটাল কাউন্টিং নাম্বার কত আসবে? নাম্বার হচ্ছে আমাদের 18। তাহলে এখানে যে অপশানটা বললো যে নাম্বার অফ মাইক্রোটিবিউলের সংখ্যা কার ক্ষেত্রে? 9+2 অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। কোথায়? পেরিফেরিতে। অ্যাকচুয়াল নাম্বার অফ মাইক্রোটিবিউল কতগুলো? 9 পেয়ারও হবে অ্যাজ ওয়েল অ্যাজ 18ও হবে, মানে সংখ্যা হিসেবে 18, যদি পেয়ার হিসেবে বলো সেটা হচ্ছে 9 পেয়ার। এই মোটামুটি গেল আমাদের প্রশ্ন।
মোটামুটি সেল অ্যাজ এ ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটা আমার হিসাবে আমি শেষ করলাম। যদি এরপরে কোনো টপিক এর মধ্যে আশা করছি সব কিছু কভার করা আছে, যদি কোনো কিছু কভার করা না থাকে দেন মেসেজ করে জানাবে। এরপরে যেটা চ্যাপ্টারটা নতুন শুরু হবে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সেল ডিভিশন, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। অর্থাৎ ওই যে বললাম রুডলফ ভির্চো যেটা বলেছেন যে সেল কোত্থেকে তৈরি হচ্ছে, তার প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হচ্ছে, কী করে প্রি এক্সিস্টিং সেল থেকে সে আসছে সেইটাই নেক্সট চ্যাপ্টারে হবে, সেটা হচ্ছে সেল সাইকেল এবং সেল ডিভিশন। সো গুড বাই।